অলি বিছানায় শুয়েছিল। জানলার কাচের ওপারে রাত গভীর হয়েছে। পাশে ঈশা কারো সঙ্গে নিম্নকণ্ঠে ফোনে কথা বলছে, যা অলির ঘুমে বিঘ্ন ঘটছে। অলির চোখে তখন ঘুম জমেছিল, কিন্তু শান্তিতে ঘুমাতে পারছিল না। সে বিরক্ত ভঙ্গিতে আদো কণ্ঠে বলে উঠল, আপু, স্বামীর ভাইয়া তো বিকেলেই এসেছে। তুমি বরং ফোনে কথা না বলে গিয়ে সামনাসামনি গিয়ে কথা বলো। ঈশা নরম স্বরে বিরক্তি ঝেড়ে উত্তর দিল, মুনু, তুই ঘুমা না। আমি তো আস্তে আস্তে কথা বলছি। ফোনে যতটা সহজভাবে কথা বলা যায়, সামনাসামনি সেভাবে কথা বলা যায় না। অলি আর কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। তার চোখে ঘুম ভর করলো। কানের কাছে ঈশার কণ্ঠ একটা শোরগোল তুলছে। কিছুতেই নিস্তার মিলছে না। ঠিক তখনই হঠাৎ তার পাশে থাকা বালিশের নিচে রাখা ফোনটা জোরে বেজে ওঠে। আরে আপু, ফোনটা রিসিভ করো। অলির গলায় বিরক্তির ঝাঁজ। ঈশা তাড়াতাড়ি হাত দিয়ে নিজের ফোনটা চেপে ধরে ফিস ফিস করে বলে, আমার না, তোর ফোন বাজছে। এই কথা শুনে অলি তড়িঘড়ি করে উঠে বসে। তার চোখ ছলছল করছে ঘুমে, কিন্তু মনের ভিতর চিন্তার ঢেউ। মা বাবা ছাড়া তার না ফোন নাম্বার তো আর কেউ জানে না। তাহলে তারাই কি কল দিয়েছে? সে দ্রুত বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে অচেনা উত্তেজনায় গলা শুকিয়ে আসে তার। এটা তো ওনার নাম্বার। উনি এত রাতে আমাকে কেন কল দিয়েছেন? অলি এখনও দ্বিধায় রিসিভ করবে কিনা। ততক্ষণে কল কেটে যায়। অন্যদিকে অলি কল রিসিভ না করায় আলভির মনটা খারাপ হয়ে যায়। এক ধরনের হতাশা আর অধৈর্যের তাড়নায় সে আবারও অলির নাম্বার ডায়াল করলো। অলি ফোনটা রাখতে যাচ্ছিল, তার আগে আবারও কল আসে। এবার আর দেরি না করে অলি কলটা রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে ছোট্ট করে বলে, হ্যালো। তার ঘুম ভাঙা কণ্ঠ শুনে আলভি নিদ্রাহীন চোখ যেন আরও রাত জেগে ওঠে। অন্য প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অলি ভুরু কুঁচকে স্ক্রিনের দিকে তাকায়। আবার ফোনটা কানে লাগিয়ে বলে, হ্যালো। কল দিয়ে ঘুমিয়ে গেছেন নাকি? অলি কী বলবে বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শান্ত গলায় বলে ওঠে, হানিবি, আমি ঘুমাতে পারছি না। হানিবি ডাকটা শুনে অলির কপালে ভাঁজ পড়ল। একটু বিরক্ত এলো। পরের কথাটা শুনে সে ভাবনায় পড়ে যায়। কেন? আপনার কি শরীর খারাপ? আলভির কণ্ঠে তখন হালকা ক্লান্তির সুর। না, শরীর খারাপ লাগলে মেডিসিন খেয়ে নিতাম, আমার তো মন খারাপ। অলি একটু থেমে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে আপনার? জানি না। আলভি একটুখানি থেমে যায়, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি একবার আসবে আমার রুমে? অলি থমকে যায়। কথাটার মাঝে যেন একটা ভিন্ন রকমের আবেদন ছিল, যা তাকে দ্বিধায় ফেলে দেয়। আমি গিয়ে কী করব? আলভি আবারও কিছুক্ষণ চুপ করে থাকে, যেন নিজের আবেগ সামলাতে ব্যস্ত সে। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আচ্ছা তুমি ঘুমাও, রাখছি। অলি কিছু বলার আগে কল কেটে যায়। সে এক দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দেয়। ঈশার কথাবার্তা ইতিমধ্যে শেষ। অলি আবারও শুয়ে পড়তে ঈশা জানতে চায় কে কল দিয়েছিল। অলি শান্ত স্বরে উত্তর দেয়, তোমার ভাই। আলভি কল দিয়েছে শুনে ঈশা খুশি মনে শুধায়, ভাইয়া এত রাতে কল দিয়েছিল কেন? অলি মুখ ভার করে বলল, তার নাকি মন খারাপ। আমি জিজ্ঞাসা করলাম কেন? সে উত্তরে বলে, জানি না। তুমি একটু আসবে আমার রুমে? আমি জিজ্ঞাসা করলাম, আমি কি করতে যাব? অলির কথা আর মাঝে ঈশা হো হো করে হেসে ওঠে। অলি বিরক্ত হয়ে ঘাড় ঘুরে বলে, হাসছো কেন আপু? উনি ডাক্তার মানুষ, শরীর বা মন খারাপ লাগলে নিজের চিকিৎসা নিজেই তো করে নিতে পারে, তাই না? আমাকে যেতে বলছে কেন? ঈশা হাসি থামিয়ে একসময় গম্ভীর স্বরে বলে ওঠে, মন খারাপের কোনো মেডিসিন নেই রে অলি। ভাইয়ের হয়তো তোকে প্রয়োজন, তোর উচিত তার কাছে যাওয়া। ঈশার কথায় অলির গলায় রন্ধ্রে যেন কিছু একটা আটকে গেল। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে আসে। চোখের সামনে ভেসে ওঠে সেই অন্ধকার রাতটা, যখন আলভির রুমে আটকে পড়েছিল সে। সেই স্মৃতি শরীরের প্রতিটি কোষে ভয় ছড়িয়ে দেয়। ঠোঁট কেঁপে ওঠে। কয়েকবার ঢোক গিলে সে বলল, আমি তার কাছে যেতে পারবো না আপু। তাকে দেখলে আমার ভয় করি। অলি ভয়ানক বিব্রত মুখ দেখে ঈশা খানিক অবাক হলেও তার বয়সের কথা মাথায় রেখে এবার কণ্ঠস্বরটা একটু নরম করলো। আমি এবার বুঝতে পারলাম যে ভাইয়া তোকে আলাদা রুমে কেন রেখেছে। প্রবলেমটা ভাইয়ের নয়, প্রবলেমটা তোর।
তুইও হয়তো আলাদা রুমে থাকতে চেয়েছিস, তাই না? অলি মাথা নিচু করে ধীর গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। ঈশা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাচ্চামো করিস না অলি। আমাদের নানুর যখন 12 বছর বয়স ছিল তখন নানা ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। তার দ্বিতীয়বার পিরিয়ড হওয়ার আগে সে কনসিভ করেছিল। সে কি নিজেকে মানিয়ে নেয়নি? তোরও নিজেকে মানিয়ে নেওয়া উচিত। অলির বুকের ভিতর কেমন জানি না একটা অস্বস্তির স্রোত বইতে থাকে। তবু ঈশা থামে না। যদিও এভি ভাই সেরকম নয়, কিন্তু পরিশেষে সেও একজন পুরুষ মানুষ। আর পুরুষ জাতি বউকে কাছে না পেলে বাইরে নজর দিবে, সেটাই স্বাভাবিক। কথাটা শুনে অলি চমকে দেখায়। তার চোখে মুখে রাগ ও হতাশার ছাপ স্পষ্ট। ঈশার কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো। আরবি সম্পর্কে মনে আবার আজে বাজে ভাবনা আসে। ঠোঁট চেপে নিজে মনে বলে ওঠে, তোমরা ওনাকে যতটা মহান মনে করো উনি ততটা অসভ্য আর খারাপ লোক। আমি তার কাছে যাই বা না যাই, উনি তো বাইরে নজর দিবেন। তাই শুধু শুধু হরিণ হয়ে বাঘের গুহায় যাওয়া কোনো মানেই হয় না। নিশ্চয় খারাপ কোনো উদ্দেশ্যে আমাকে নিজের রুমে ডাকছেন উনি। কি ভাবছিস? অলি নাবোধক মাথা নাড়ায়। ঈশা আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই প্রেগনেন্ট অলি। ভাই একজন ডক্টর, আপাতত তো ভয় পাওয়ার কারণ দেখছি না। তুই নিশ্চিন্তে মনে ভাইয়ের রুমে যা। না। অলি হঠাৎ চিৎকার করে ওঠে, যার তীব্রতায় ঈশা খানিকটা থমকে যায়। আমি ওনার রুমে কিছুতেই যাব না। অলির গলার দরুন রাগ আর ভয়। জেদ করছিস কেন? তোর এসব বাচ্চামো শুধু এবি ভাই বলে সহ্য করছে। অন্য কেউ হলে এতক্ষণে তুলে নিয়ে যেত। অলি দু হাতে নিজের কান জোড়া চেপে ধরে মৃদুস্বরে বলে ওঠে, উনি তেমনটা করতে পারবেন না আপু। ঈশার মুখটা এবার মলিন হয়ে আসে। হালকা কণ্ঠে বলে, বেচারা ভাইটার জন্য কষ্ট লাগছে, সেই সাথে তোর উপর ভীষণ রাগ উঠছে। আরে ওর রুমে গেলে ও কি তোকে খেয়ে ফেলবে? ঈশার কথাগুলো অলি কান থেকে ঝেড়ে ফেলতে চাইল, প্রতিটি শব্দ যেন তার মনের ভেতর খচখচ করে বাজছে। অলি এবার কান থেকে হাত সরিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আপু, ওনার জন্য আজকে আমার এই অবস্থা, আর তুমি প্রশ্ন করছো আমাকে খেয়ে ফেলবে কি না? অলির কথায় ঈশা যেন কিছুটা স্তব্ধ হয়ে যায়। এটা কোনো কথা? তোকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে বলে তুই সারা জীবন আর ভাইয়ের কাছে যাবি না? অলি মাথা নেড়ে স্পষ্টভাবে বলে, হ্যাঁ, ঠিক ধরেছ। ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে আর কি? ভাইয়ার জন্য আর একটা ম্যাচিওর টাইপের মেয়ে খুঁজতে হবে মানে? অলির প্রশ্নে ঈশা শুয়ে পড়তে পড়তে বলে, মানে আবার কি? তুই ভাইয়ের কাছে না গেলে ভাইয়াকে আবার বিয়ে করাতে হবে? অলি এবার শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, উনি আর বিয়ে করতে পারবে না। দেখা যাবে। ঈশা চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রুমটা খানিকটা নীরব হয়ে আসে। অলি কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থেকে একসময় আস্তে করে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। বাইরে তখন গভীর রাত। জানলার উপরে নিঃশব্দ ঝরে পড়ছে পুকুরের পাড়ের পাতাগুলো, আর অলির বুকের ভিতর নেমে এসেছে কুয়াশা ভেজা এক অস্থিরতা। 2 দিন পর সময় নিঃশব্দে পেরিয়ে গেছে। আজও সকালে আলভির মামা খালা পরিবারের সদস্যরা মির্জাভিরা ছেড়ে চলে যাবে। সকাল গড়িয়ে 10টা বাজতে একে একে সকলের লাগেজ টেনে ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে এসে জড়ো হলো। আলভি আজকে খুব সকালে হসপিটালে চলে যাবে। সবাই চলে যাবে ভাবতে অলির মন খারাপ হয়ে যায়। বিশেষ করে ঈশা চলে যাচ্ছে, সেই জন্য সে বেশি চিন্তিত। একা একা ঘুমোতে হবে ভাবতেই তার গলা শুকিয়ে আসছে। ঈশা তিশা শেষবারের মতো অলিকে জড়িয়ে ধরে তারপর সবার থেকে বিদায় নিয়ে বাকিদের সাথে বেরিয়ে যায়। উর্মিলা, রূপসা, ইয়াত সকাল 8টা বাজে ভার্সিটি চলে গেছে। বাড়ি যেন হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। চেনা শব্দের ভিড়ে যে কোলাহল ছিল, আজ তার বদলে আসে একঘেয়ে নীরবতা। বিকেলে রোদ একটানা হেলে পড়েছে দাদুমণির ঘরের জানলায়। অলি তার পাশে বসে আছে, মুখে অল্প কাঁচা হাসি। সামনে একটা ছোট্ট বাটিতে নিজ হাতে বানানো পান এগিয়ে দেয় দাদুমণির দিকে। দাদুমণি, এটা খেয়ে বলো কেমন হয়েছে। দাদুমণি কাপা হাতে পানটি মুখে নিয়ে হাসি মুখে বলে ওঠে, অনেক ভালো হয়েছে নাতবু। তুমি যেমন মিষ্টি দেখতে, তোমার হাতের পানখানা বহুত মিষ্টি খেতে। অলি চোখ নামিয়ে মৃদু হেসে বলে, তাহলে একটা গল্প শোনো। বৃদ্ধা দাদুমণির কণ্ঠে একটা মায়ামাখা
সুর ভেসে আসে ঘর জুড়ে। সে স্মৃতির ভাঁজ থেকে গল্প টেনে এনে অলিকে শোনাচ্ছে, আর অলি মুগ্ধ হয়ে শুনছে। হঠাৎ করে সেই শান্ত দৃশ্য ভেঙে দিয়ে রূপসা রুমে প্রবেশ করে। রূপসার চোখে ঈর্ষার ছায়া, ঠোঁটে একরকম তাচ্ছিল্য ভরা হাসি। দাদুমণি, এসো, চুল বেঁধে দেই। দাদুমণি একবার রূপসার দিকে তাকিয়ে বলে, নাতবউ চুল বেঁধে দিয়েছে? রূপ, তুই এখানে এসে বস। কথাটা শুনে রূপসার মুখের হাসি মুহূর্তে হিম হয়ে আসে। মুখে যদিও সংযত হাসি ফুটিয়ে বলে ওঠে, তোমার নাতবউ 2 দিন আগে এসে আমার জায়গা দখল করে নিয়েছে দেখছি। অলির মুখ গম্ভীর হয়ে যায়। সে ধীরস্বরে জবাব দেয়, আমি আপনার জায়গায় নেই আপু। এইবারের বউ হিসাবে কি আমি দাদুমণির কাজ করে দিতে পারি না? আপনি এভাবে বলছেন কেন? রূপসা কোনো উত্তর দেয় না, শুধু অগ্নি চোখে অলির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ভেসে আসে গম্ভীর স্পষ্ট একটি কণ্ঠস্বর, অলি। ডাক্তার শুনে অলি সহ বাকিরা দরজার দিকে তাকালো। আলভি অলিকে ডাকতে ডাকতে এদিকে আসছে। দাদুমণি, অলিকে এই রুমে আছে? কথাটা শুনে দাদুমণি বলবে, হ্যাঁ দাদু ভাই, তোমার বউ এখানে আছে। অত অধৈর্য হইও না। আলভি রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে অলির উদ্দেশ্যে বলে, অলি চলো। কোথায় যাব? আপনি কখন আসলেন? আমি কিছুক্ষণ আগে এসেছি। তোমার রুমে তুমি ছিলে না, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। চেক আপের জন্য তোমাকে নিয়ে যেতে এসেছি। রেডি হয়ে নাও। অলি একটা ঢোক গিলে বলল, আমি হাসপাতালে যাব না। আলভি অলির দিকে এগিয়ে গেল। রূপসা এক দৃষ্টিতে আলভির দিকে তাকিয়েছে। আলভি যেন রূপসাকে দেখেনি। আগে যাও, তার সাথে 2-একটা কথা বলতো। কিন্তু অলি এই বাড়িতে আসার পর থেকে আলভি যেন তাকে চোখেই দেখে না। আলভি অলির সামনে দাঁড়িয়ে বলল, তুমি বাবুকে দেখতে চাও না? অলি চুপ করে রইল। আলভি শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আল্ট্রাসাউন্ড করাবো শুধু। রেডি হয়ে নাও, কুইক। অলি ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে রইল। দাদুমণি স্নেহমাখা কণ্ঠে বলল, দাদু ভাইয়ের সাথে যাও নাতবউ, স্বামীর সাথে থাকলে ভয় কিসের? অলি মাথা নেড়ে উঠে দাঁড়ালো, বাধ্য মেয়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। এমনিতে বাবুর জন্য সে সব কিছুই করতে পারে। আলভি ড্রয়িং রুমে বসে কারো সাথে ফোনে কথা বলছিল। অলি রেডি হয়ে আসতে আলভি অলিকে উপর নিচ পরখ করে নিল। অলি বোরখা পরেছে, মাথায় হিজাব, হাতে একটা ছোট্ট ব্যাগ। আলভির চাহনি দিকে অলি খানিকটা অপ্রস্তুত হয়ে ব্যস্ত হাতে নিজের হিজাব ঠিক করতে লাগলো। আলভি একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, ওড়না ঠিকঠাকই আছে, লেটস গো। আলভি হাঁটা ধরল। অলি তাকে অনুসরণ করে বেরিয়ে গেল। আলভি সেফলি কার ড্রাইভ করে হাসপাতালের সামনে গাড়ি পার্ক করলো। অলি বেশ বিরক্ত হয়েছে। আলভি অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়েছে। সে বেশ কয়েকবার স্পিড বাড়াতে বলছিল, কিন্তু বিনিময়ে আলভি শুধু শীতল চাহনি নিক্ষেপ করছে। হাসপাতালের চত্বরে গাড়ি থেমে যায়। নামো। আলভির কণ্ঠ শুনে অলি তাকাতে দেখতে পেল আলভি কার ডোর ওপেন করে দাঁড়িয়েছে। অলি ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আলভি একবার অলির দিকে তাকিয়ে হাঁটা ধরল। প্রতিমধ্যে বেশ কয়েকজন পরিচিত চিকিৎসক আর নার্স আলভির সাথে কথা বলছে, তবে কেউ অলিকে ততটা গুরুত্ব দেয়নি। তারা লিফটে এসে 7 তলায় এসে থামলো। লিফট থেকে নামতে ধিয়ান এগিয়ে আসলো। ধিয়ান, সব রেডি করে রেখেছে? ভাবি কেমন আছো? ভাবিটা একটা অলির কানে অদ্ভুত এক রেশ ফেলে। অলি উত্তর না দিয়ে মুখে সৌজন্যমূলক হাসি টানল। আলভি অলিকে নিয়ে সোনোগ্রাফি রুমে প্রবেশ করলো। পুরো হসপিটাল এয়ার কন্ডিশন লাগানো, যার জন্য অলি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যদিও মির্জা ফেরাতে এসি আছে, কিন্তু হাসপাতালে এসির টেম্পারেচার একটু বেশিই ঠান্ডা। অলি বেডের উপর বসতে আলভি সোনোগ্রাফি রুমের ডোর লক করে দিল। ফলস্বরূপ অলি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, দরজা আটকালেন কেন? কেন আবার? তোমার আল্ট্রাসাউন্ড করা হবে, সেই জন্য বন্ধ করে দিলাম। অলি ভুরু কুচকে বলল, ডাক্তার তো আসেনি, আল্ট্রাসাউন্ড কে করাবে? আলভি সোনোগ্রাফি মেশিনের সামনে চেয়ারে টেনে বসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে আবার ডাক্তারের কি প্রয়োজন? পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে ওখানে শুয়ে পড়ো। কি? অলির মৃদু চিৎকার শুনে আলভি কপাল কুঁচকে অলির দিকে তাকায়। কি সমস্যা? চিল্লাচ্ছ কেন? অলি একটা ঢোক গিলে বলে, এখানে আর কোনো ডাক্তার নেই। আলভি শান্ত কণ্ঠে বলল, আমি নিজের বেবির কন্ডিশন দেখতে চাইছি, সেজন্য বেশি রিয়াক্ট না করে চুপচাপ শুয়ে পড়ো। অলি কী বলবে বুঝে পেল না। সে ভীষণ নার্ভাস ফিল করছে। অলিকে চুপ থাকতে দেখে আলভি
অলি সামনে এসে দাঁড়ালো। অলি দুপা পিছিয়ে গিয়ে বোরখার এক প্রান্ত খামচে ধরল। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। আলভি একটা শ্বাস ফেলে বলল, দেখো, এত অপ্রস্তুত হওয়ার কোনো দরকার নেই। এই মুহূর্তে আমাকে শুধুমাত্র একজন ডাক্তার ভাবো। অলি ঠায় দাঁড়িয়ে রইল। আলভির মেজাজ বিগড়ে গেল। ফিসফিসিয়ে বলল, 5 সেকেন্ডের মধ্যে নিজের থেকে না শুয়ে পড়লে আমি তোমাকে জোর করে শুইয়ে দিব। কথাটা শুনে অলি বাধ্য হয়ে বেডের উপর বসলো। লাইট ডাউন। অলি ধীর গতিতে শুয়ে পড়ল। আলভি সোনোগ্রাফি মেশিনের সামনে বসলো। অলি ঠোঁট চেপে চুপচাপ শুয়েছে। আলভির চোখে ধূসর ফ্রেমের চশমা, গায়ে অ্যাপ্রন। আল্ট্রাসাউন্ডের প্রোবটা হাতে নিয়ে সেটার উপর কিছুটা জেল লাগিয়ে দিল। আলভি কার্ডিওলজিস্ট হলেও আল্ট্রাসাউন্ড করতে যে জানে। মেডিকেল লাইফে বহুবার মেশিনটি ব্যবহার করছে হার্ট পেশেন্টদের ইকো কার্ডিওগ্রাম করার জন্য। ইকো এবং প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ডের মধ্যে কিছু পার্থক্য থাকলেও সাউন্ড ওয়েভের প্রিন্সিপাল একই। যাই হোক, আজ প্রথমবার সে আল্ট্রাসাউন্ড করবে, তাও আবার নিজের বেবির কন্ডিশন দেখতে। আলভি অলির দিকে তাকিয়ে বলল, কাপড়টা সরাও। অলি ভীষণ কান্না পাচ্ছে, লজ্জায় সে যেন জমে যাচ্ছে। আলভি কোমল কণ্ঠে বলল, শুধু পেট থেকে সরাতে বলছি, আজে বাজে কিছু ভেবো না। আই অ্যাম ভেরি কিউরিয়াস টু সি দ্য বেবি, প্লিজ লেটস মি সি। অলি আলভির থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। লজ্জাগুলো সাইডে রেখে প্রথমে বোরখাটা বুক পর্যন্ত তুলে ফেলে। আলভি শান্ত চোখে অলির দিকে তাকিয়েছে। অলির পরনে ডার্ক রেড কালারের স্কার্ট, তবে টপসের রঙটা আপাতত দেখা যাচ্ছে না। এর আগে তো মনে হয় আল্ট্রাসাউন্ড করেছিল, তাই না? তাহলে তো জানার কথা যে ড্রেস কতটুকু সরাতে হয়। অলি একটা শ্বাস ফেলে বলল, যখন আল্ট্রাসাউন্ড করা হয়েছিল তখন আমি অজ্ঞান ছিলাম, তাই জানি না। আলভি এবার ফোন বের করে একটা ছবি খুঁজে বের করলো। স্ক্রিনে একটা মেডিকেল ইনস্ট্রাকশন ভেসে উঠল। সে ছবিটার সামনে এগিয়ে ধরে বলল, ঠিক এইভাবে ড্রেস ছাড়ো। রুমের মধ্যে যেন হিমশূন্যতা, বাতাসেও জমে আছে অজানা অস্বস্তি। অলি নিঃশব্দে শুয়ে থাকলেও তার ভেতরে কোলাহল যেন ছাপিয়ে এসছে দৃষ্টিতে। দেহভঙ্গি, তার চোখে জমে থাকা চাপা ভয়, বুকের ভেতরে গেঁথে থাকা পুরনো এক দুঃসহ স্মৃতিরা একসাথে আচ্ছন্ন করে রাখছে তাকে। সে জানে এই অনুভূতিগুলো কেবল একজন ধর্ষিতায় বুঝতে পারবে। বাকিদের কাছে এসব হয়তো শুধু বাড়াবাড়ি বলে মনে হবে, অতিরিক্ত সংবেদনশীলতা। বসে হেসে উড়িয়ে দিবে সবাই। আলভির অবস্থা দেখে অলির অবস্থা থেকে আলভির ভেতরে ক্লান্তি জমেছে। চেষ্টার পর চেষ্টা করেও সে যেন অলির মনের ভেতরের সেই দেওয়াল ভাঙতে পারছে না। ধীরে ধীরে হতাশা তাকে গ্রাস করছে। একটা দীর্ঘ বিরক্তি শ্বাস ফেলে সে চশমাটা চোখ থেকে খুলে পকেটে ঢুকিয়ে নেয়। মাথা যেন টনটন করছে কিছু একটা। চোখে মুখে অবসন্নতা ফুটে উঠছে। সে আর কিছু না বলে পিছন ফিরে রুমের দিকে এগিয়ে যায়। তখনই অলি তড়িঘড়ি করে উঠে বসে, কণ্ঠে ভয় আরও অনুতাপে কেঁপে উঠছেন। কোথায় যাচ্ছেন? আলভি না তো উত্তর দিল আর না তো অলির দিকে ফিরে তাকলো। সে চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। অলি বোকা চোখে দরজার দিকে তাকিয়েছে। লোকটা রেগেমেগে আমাকে একা ফেলে চলে গেল নাকি? অলি দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। দরজা খোলার জন্য হাত বাড়ালে একজন মহিলা ডাক্তার দরজা খুলে রুমে প্রবেশ করলো। অলি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে সে বলে উঠল, আপনি তাসনিম স্যারের ওয়াইফ? অলি একটা ঢোক গিলল। তাসনিম নামটা শুনে সে মাথা খাটিয়ে বুঝতে পারল ইনি আলভির কথা বলছেন। অলি সাথে সাথে হ্যাঁ বোধক মাথা নাড়ল। উত্তরের মহিলাটি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, স্যার আমাকে আপনার আল্ট্রাসাউন্ড করে দিতে বলল। আপনি এসে শুয়ে পড়ুন। ডক্টর সোনোগ্রাফি মেশিনের সামনে গিয়ে বসলো। অলির একটু খারাপ লাগলো। আলভি বেবিকে দেখতে চেয়েছে, কিন্তু অলির নার্ভাসনেসের কারণে দেখতে পারল না। সে কি একটু বেশি চড়া ব্যবহার করে ফেলছে? আল্ট্রাসাউন্ডের শেষে রিপোর্ট হাতে রুম থেকে বের হতে দিহানকে দেখে অলি অবাক হলো। দিহান হাসি মুখে বলল, ভাবি চলুন, আমি আপনাকে বাড়িতে রেখে আসছি। অলি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, আপনার বন্ধু কোথায়? ও বলল ওর নাকি কাজ আছে, সেই জন্য আমাকে দিয়ে আসতে বললো, চলুন। অলি না বোধক মাথা নাড়ল।
সে জানে দিহান হচ্ছে আলভির ভালো বন্ধু, আর রিফাতও আলভির ভালো বন্ধু। দিহান যদি রিফাতের মতো তাকে এক জায়গার কথা বলে অন্য জায়গায় নিয়ে যায়, তখন তার কি হবে? অলিকে না সূচক মাথা নাড়াতে দেখে দিহান চমকিত নয়তে তাকালো। আমার সাথে যাবেন না? না, আপনার বন্ধুকে আসতে বলুন। আরে ভাবি, ও নিজেই আমাকে পাঠিয়েছে, আপনি চলুন না আমার সাথে, আমি একদম আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। অলি সন্ধিহান চোখে দিহানের দিকে তাকায়। কয়েক মুহূর্ত যেতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপনি গিয়ে আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। উনি আমাকে এনেছেন, তাই উনি আমাকে রেখে আসবেন। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল এই ফাঁকে উর্মিলাকে দেখে আসবে। উর্মিলা সেদিনের পর থেকে কল রিসিভ করছে না। কি হলো জান না, ওনাকে গিয়ে পাঠিয়ে দিন। দিহান উপায়ন্তর না পেয়ে অনসাইডে গিয়ে আলভিকে কল করলো। তারপর অলির কথা বলল। কয়েক মিনিট যেতে আলভি এসে হাজির হলো। অলি সরু চোখে আলভির দিকে তাকিয়েছে। আলভি অলির দিকে না তাকিয়ে বলল, অলি, দিহান তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, ওর সাথেই চলে যাও। আলভির রাগী কণ্ঠ শুনে অলি মাথা নিচু করে নিল। সে বুঝতে পারছে তখনকার ঘটনার জন্য আলভি তার উপর বেশ অসন্তুষ্ট, কিন্তু দিহানের সাথে সে কিছুতেই যাবে না। আলভির বন্ধুদের উপর তার কোনো ভরসা নেই। অলিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আলভি চাপা স্বরে বলে উঠল, দেখো, এটা নাটক করার জায়গা না, আমার কাজ আছে। দিহান ও কাজ আছে, সেসব রেখে তোমাকে দিয়ে আসতে রাজি হয়েছে, তাই চুপচাপ ওর সাথে চলে যাও। আলভির কথায় অলি কেঁপে নিম্নস্বরে বলল, আমি আপনার সাথেই যাব। অলির এই কথা শুনে আলভির রাগ দপ করে নিভে গেল। তবু সে গম্ভীর কণ্ঠে বলল, আমার কাজ শেষ হতে হতে রাত হয়ে যাবে, তুমি ততক্ষণ থাকতে পারবে? অলির সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আলভি একটা শ্বাস ফেলে দিহানকে বলল, তুই নিজের কাজে যা। দিহান আর কি করবে? ভেবেছিল উর্মিলার দেখা পাবে, কিন্তু আর হলো না। যাক, আগামীকালকে উর্মিলার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার প্ল্যান করতে করতে নিজের চেম্বারের দিকে চলে গেল। আলভি একবার অলির দিকে তাকিয়ে তারপর উল্টো দিকে ঘুরে হাঁটা করলো। অলিও ব্যস্ত পায়ে তাকে অনুসরণ করতে রাখলো। রাতের বেলা আলভি একের পর এক রোগী দেখতে ব্যস্ত। সবাই সিরিয়াল অনুযায়ী আলভির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আলভি তাদের মধ্যে নতুনদের প্রয়োজন সাপেক্ষে কিছু টেস্ট লিখে দিচ্ছে, আর যারা টেস্ট করে এনেছে তাদের রিপোর্ট দেখে মেডিসিন লিখে দিচ্ছে। অলি পাশে বসে সোফায় বসে থাকতে থাকতে বিরক্ত। সে বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলছে, তারপর গেমস খেলছে, কিন্তু কিছুতেই তার সময় কাটছে না। অলির মুখটা মলিন করে বসে আছে। বসে থাকতে থাকতে তার ঘুম আসছে। লাস্ট রোগীকে দেখা শেষ হলে আলভি হাঁপ ছেড়ে বাঁচে। সে এগিয়ে যায় অলির দিকে। অলি সোফায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। আলভি বেশ কিছুক্ষণ অলির ঘুমন্ত মুখপানে তাকিয়ে রইল। পাশেই অলির আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা পড়ে আছে। আলভি রিপোর্টটা হাতে নিয়ে চোখ বুলালো। সব কিছুই স্বাভাবিক আছে। আলভি একটা শ্বাস ফেলে পুনরায় অলির দিকে তাকাতে দেখতে পেল অলি ঘুমের ঘোরে সোফা থেকে পড়ে যাচ্ছে। আলভি ধরতে যাবে, তার আগে অলির ঘুম ভেঙে যায়। আলভি দ্রুত গতিতে অলির থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। রোগী দেখা শেষ। অলির ঘুম জড়ানো কণ্ঠ শুনে আলভি ধাক্কা খেলেও নিজেকে সামলে বলে, বাড়ি চলো এবার। অলির টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো, হাত দিয়ে চোখ দুটো কসলাতে স্বাভাবিকভাবে তাকালো। আলভি চিন্তিত কণ্ঠে বলল, আর ইউ স্লিপি? অলি মাথা নাড়িয়ে না বলল। চোখ লেগে গেছিল। চলুন। অলি ব্যাগ আর রিপোর্ট দেখে দরজার দিকে হাঁটা ধরল। আলভি একটা শ্বাস ফেলে সেগুলো হাতে তুলে নিল। তারপর অলির পিছু পিছু চলে গেল। আলভি গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে অলি গোমরা মুখে বলে ওঠে, আমি আর কোথাও আপনার সাথে যাব না, আপনি একটা দায়িত্বজ্ঞানহীন লোক। অলির কথা অলির কথা আলভি কোনো প্রকার ভ্রুক্ষেপ করল না। সে তো মন দিয়ে গাড়ি চালাচ্ছে। আলভির থেকে উত্তর না পেয়ে অলি বলল, আপনি আমাকে এত ব্যস্ত ছিলেন, তাহলে আমাকে আনলেন কেন? শুধু শুধু বসিয়ে রেখেছেন, আপনি অনেক খারাপ। অলি আলভি একটা শ্বাস ফেলে বলল, তোমার আফসোস হচ্ছে নাকি আমাকে বিয়ে করে? হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আলভির কথাটা শুনে অলি স্তব্ধ হয়ে গেল। সেই সাথে আলভির প্রতি রাগটাও যেন বেড়ে গেল। আফসোস হয়তো আপনার হচ্ছে, সেই জন্য ডিভোর্স দিতে বলছেন। এই জন্য আপনার হাতে ডিভোর্স ক্ষমতা দেইনি। আপনি 19 থেকে 20 হলে আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিবেন, সেটা আমি আগেই বুঝে গেছিলাম। আলভি নিম্নস্বর বলল, আমার সাথে এই টোনে আর কখনো কথা বলবে না। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট কেয়ার। আপনি আমার লাইফ হেল করে দিয়েছেন। আমি আপনার সাথে এভাবেই কথা বলবো। কী করবেন আপনি?
আলভি অলির দিকে শীতল চাহনি নিক্ষেপ করলো। আলভি সে চাহনি দেখে অলির শরীর হিম হয়ে এলো। আলভি পুনরায় সামনের দিকে তাকিয়ে বলল, বেশি কিছু না, জাস্ট নিখোঁজ হয়ে যাব, আর কখনো কারো সামনে আসবো না। এমনিতে আমার থাকা না থাকায় তোমার তো কিছু যায় আসবে না। আমার মনে হচ্ছে আমি না আসলেও তুমি তোমার বেবিকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে। অলি ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন আপনি? অফকোর্স আই ওয়ান্ট টেল ইউ। আপনি কিন্তু ভয় দেখাচ্ছেন আমাকে। ভয় দেখাচ্ছি না, শুধু ওয়ান করছি। অবশ্য তোমার চিন্তা করতে হবে না, আমার অবর্তমানে আমার সব সম্পত্তি তো তুমিই পাবে। অলি মাথা নিচু করে নিল। আমার আপনার সম্পত্তির উপর কোনো লোভ নেই। ওরকম সত্য দিয়েছিলাম বাবুর কথা চিন্তা করে। আপনি ভবিষ্যতে যাকে ওকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে না পারেন সেই জন্য। আলভি নিশ্চুপ রইল। তুমি আমাকে শুধুমাত্র বাবুর কথা ভেবে বাধ্য হয়ে বিয়ে করছো, তাই না? অলি স্বাভাবিকভাবে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আমাকে দেখলে ভয় লাগে তোমার? ঘৃণা করো আমাকে? অলি অবাক চোখে আলভির দিকে তাকালো। আলভির দৃষ্টি সামনের দিকে নিবন্ধ। তোমাকে তখন দিহানের সাথে আসতে বললাম, আসলে না কেন? অলি স্বাভাবিক স্বরে বলে উঠল, উনি আপনার বন্ধু, সেই জন্য আমি ওনাকে বিশ্বাস করি না। আপনার এক বন্ধু আমাকে আপনার রুমে আটকে দিয়েছিল। এই বন্ধু যে সেরকম কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? আলবি হঠাৎ করে গাড়ির ব্রেকটা কষলো। অলির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, দিহানকে নিয়ে এরকম চিন্তা একদম করবে না। সে মোটেও রিপাতের মতো নয়। রিপাতের মতো হলে আমি ওকে তোমাকে নিয়ে আসতে বলতাম না। আমি কি চিন্তা করলাম না করলাম সেটা আমার বিষয়। আপনার বন্ধু আমার তো আর বন্ধু নয়। আপনার সাথে তো আপনার সেই বন্ধুও খারাপ কিছু করেনি, যা করার আমার সাথে করছে। আলভি অবিশ্বাস্য প্রশ্ন করলো, খারাপ কিছু করেনি মানে? ও আমাকে ধর্ষক বানিয়ে দিছে, আর তুমি বলছো শুধু তোমার সাথে খারাপ করছে? তোমার কি মনে হয় ধর্ষক নামটা শুনতে আমার অনেক ভালো লাগে? বলে অন্যদিকে তাকিয়ে বলো, আপনার তো খারাপ লাগার কথা নয়। আপনি যা করছেন ইচ্ছাকৃতভাবেই তো করছেন, কেউ তো আপনাকে বাধ্য করেনি। আলভি হাল ছেড়ে দিল। শুধু শুধু অলির সাথে তর্ক করে লাভ হবে না। সে যদি বিষয়টা বুঝিয়ে বলতে যায়, অলি তার কথা বিশ্বাস করবে না, উল্টে অলি অবিশ্বাস করবে। অলির প্রতি সে উগ্র হয়ে উঠবে, নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারবে না। আলভি পুনরায় গাড়ি স্টার্ট দিল। অলি ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। পুরোটা রাস্তা দুজনের মাঝে আর কোনো প্রকার কথা হলো না। রাত্রি 11টা। অলি বাড়ি সবার সাথে ডিনার করে সবেমাত্র নিজের রুমে এসেছে। আজকে একাই ঘুমাতে হবে আমাকে। উফ, একটা রাতেরই তো ব্যাপার। কালকে যেভাবেই হোক আমি বাড়িতে চলে যাব। এই অদ্ভুত বাড়িতে আমি আর থাকবো না। অলি খাটের ডান পাশে শুয়ে খোলা দরজার দিকে তাকিয়ে ঘুমোতে চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারল না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে নিয়ে গেম খেলতে শুরু করলো। এর মাঝে দরজা ঠেলে আলভি রুমে প্রবেশ করলো। অলি শোয়া থেকে উঠে মাথায় ওড়না পেঁচিয়ে নেয়। তার চুলগুলো এলোমেলো। বিকেলে হাসপাতালে যাওয়ার আগে বেনুনি করেছিল, এখনও সেই রকমই আছে। আরভি এসে অলির পাশে বসলো। তোমার ঘুমাতে প্রবলেম হলে আমার রুমে চলো। অলি মাথা নাড়িয়ে বলে, না আমি ঠিক আছি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। হঠাৎ করে আলভি অলির বিছানায় শুয়ে পড়ল। অলি ঘাবড়ে গিয়ে কিছুটা দূরে সরে বলল, আচ্ছা আমার রুমে তোমার যেতে কষ্ট হলে আমি বরং এখানে শুয়ে পড়ি। অলির আবার ভীষণ কান্না পাচ্ছে, ইচ্ছে করছে দেওয়ালের সাথে মাথা ঠুকতে। আপনি নিজের রুমে যান প্লিজ। নো, আজকে আমি এই রুমে ঘুমাবো। অলি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, আচ্ছা আপনি তাহলে এখানে ঘুমান, আমি দাদুমণির রুমে গিয়ে ঘুমাচ্ছি। ফুফু আর দাদুমণি একসাথে ঘুমায়, সেখানে যাওয়াটা তোমার জন্য ঠিক হবে না। তাছাড়া দাদুমণি বয়স্ক মানুষ, তোমার ঘুমানোর যেই স্টাইলে তোমার সাথে একদিন ঘুমালে পরের দিন আর ঘুমাতে চাইবে না। অলি অবাক হয়ে বলল, আমার ঘুমানোর স্টাইল সম্পর্কে আপনি জানলেন কীভাবে? আলভি কথা ঘুরে বলল, ঈর্ষা বলছে, ও তো বাধ্য হয়েছিল তোমার সাথে ঘুমেছে, কাজিন বলে নাও করতে পারিনি। ঈশা আপু বলছে, বিশ্বাস করি না আমি, সে আমাকে নিয়ে এমন বাজে কথা কিছুতেই বলতে পারে না। তাহলে আমি জানলাম কীভাবে বলো? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমার ঘুমানোর স্টাইল সম্পর্কে জানার পরও আপনি আমার সাথে ঘুমাতে চাইছেন কেন? আলভি শোয়া থেকে উঠে বসে বলল, আমার একটা মাত্র বউ তুমি। শোয়ার স্টাইল যেরকমই হোক না কেন, আমাকে তো তোমার পাশেই শুতে হবে, তাই না? আর একটা বিয়ে করার তো অপশান রাখুনি যে সেই বউর সাথে ঘুমাবো। দেখুন, বিয়ের আগে বলে দিয়েছিলাম যে আমি আলাদা রুমে থাকবো, আপনি আমাকে টাচ করবেন না।
তোমাকে তো আলাদা রুমে থাকতে দিছি, আর টাচ কোথায় করলাম? অলি চুপ করে রইল। আলভি শান্ত স্বরে বলল, দেখো অলি, আমি চাই না এই অবস্থায় তোমার ঘুমাতে প্রবলেম বা তুমি কোনোভাবে বেবিটাকে হার্ট করে ফেলো। কথা দিলাম তুমি না বলা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া তোমাকে টাচ করবো না। প্লিজ আমাকে এখানে শুতে দাও। বিশেষ প্রয়োজন মানে? যখন স্ট্রেচারের উপর তোমার বিশেষ প্রয়োজনে টাচ করেছিলাম ঠিক সেরকম। আলভির কথায় অলি একটু সাহস পেল। তাছাড়া আলভিকে একটা সুযোগ দিয়ে দেখা যায়। আচ্ছা, আমি আপনার সাথে শুভ, কিন্তু লাইট জ্বালানো থাকবে, দরজা খোলা থাকবে। আলভি মাথা নাড়ি হ্যাঁ বলল, এরপর শুয়ে পড়ল। অলি দ্বিধা নিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। এদিকে এসে সেও খাট থেকে পড়ে যেও না আবার। অলি ঠিকভাবে শুয়ে পড়ল। আলভি নিজের জায়গায় শুতে যাবে, তখনই কেউ দরজায় নক করলো। অলি তড়িঘড়ি করে উঠে বসলো। আলভি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, কে? দরজা খোলাই আছে, ভেতরে এসো। ইয়ার দরজা ঠেলে ভেতরে এসে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, সরি ভাইয়া, হয়তো বিরক্ত করে ফেলছি। আসলে তুমি নিজের রুমে ছিলে না, সেই জন্য এখানে খুঁজতে এসেছিলাম। আলভি স্বাভাবিক স্বরে বলল, কিছু বলবি? ইয়াদ মুখে হাসি ফুটিয়ে বলল, ভাইয়া, আসলে নিউ প্রজেক্টটা নিয়ে আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা নিয়ে তোমার সাথে ডিসকাশন করতে এসেছিলাম। আলভি না চাইতে উঠে দাঁড়ালে অলি উদ্দেশ্যে বলল, তুমি ফোন চেপে টাইম পাস করো, আমি একটু পরে আসছি। অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। প্রায় আধ ঘন্টা পর আলভি রুমে ফিরে আসে, কিন্তু সে এসে অলিকে আর খুঁজে পায় না। অলি অলির কোনো সারা শব্দ পাওয়া গেল না। মেজাজটা ঠিক রাখতে পারবে না আবার। এই মেয়েটা এতটুকু সময়ের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল? অলি বেশি কিছু না ভেবে অলিকে কল দিল। দুবার রিং হতে অলি কলটা রিসিভ করলো। হ্যালো, কোথায় গেছো তুমি? অপর পাশ থেকে আসা অলির উত্তরটা শুনে আলভির চোয়াল শক্ত হয়ে এলো। চলবেই। 15 বছরই মা, সপ্তম পর্ব, অষ্টম পর্ব। পুরো গল্পটা প্লে লিস্টে পাবেন।